প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। হাতে মেশিন গান, ইরানের বিরুদ্ধে নিজেই যুদ্ধে নামছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অনেক হয়েছে, আর ভালো মানুষ সেজে থাকা নয়। ওই ছবিতে ট্রাম্পকে হাতে একটি অত্যাধুনিক মেশিনগান ধরে থাকতে দেখা গেছে, যার নেপথ্যে ইরানের একটি বিধ্বংসী ল্যান্ডস্কেপ। এই পোস্টের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তাব যে দেওয়া হয়েছিল তা তিনি প্রত্যাখ্যান করছেন। ট্রাম্প দাবি করেছেন যে ইরান তাদের বিষয়গুলো গুছিয়ে উঠতে পারছে না এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি সই করার বিষয়েও তাদের কোনো ধারণা নেই। তিনি ইরানকে দ্রুত স্মার্ট হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকালই ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া উচিত নয়। এই মর্মে যুক্তরাজ্যের রাজা চার্লসও তার সঙ্গে একমত পোষণ করেছেন। রাজা চার্লসের সঙ্গে এক রাষ্ট্রীয় নৈশভোজে ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইরানকে উদ্দেশ্য করে বলেন, এই বিরোধী পক্ষকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে পরাজিত করেছে। এদিকে গত বছরের ডিসেম্বর থেকে সক্রিয় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হ্যাকিং গ্রুপ হান্দালা হ্যাক টিম একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তারা জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হাজার হাজার মার্কিন মেরিনের ব্যক্তিগত তথ্য তারা হ্যাক করে ফাঁস করে দিয়েছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, এটি শুধু একটি ট্রেইলার, খেলা আরও বাকি আছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দাবিকে তারা একটি খালি ভ্রান্ত এবং শিশুসুলভ কল্পনা বলে উল্লেখ করেছে। এদিকে ৫৭ দিন পর সচল ইরানের প্রধান বিমানবন্দর। যুদ্ধের প্রভাবে দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার সচল হয়েছে। যুদ্ধের সময় ইরানের আকাশ সীমা বন্ধ থাকায় রাজধানী তেহরানের প্রধান প্রবেশপথটি দীর্ঘদিন অচল ছিল। তবে দুদিন আগে আকাশ সীমা খুলে দেওয়ার পর আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে তা ১০ থেকে ১৫টিতে নেমেছে। তবে ধীরে ধীরে কার্যক্রম বাড়ছে এবং টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। দেশ জুড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই এই বিমানবন্দর সচল করা হয়েছে। যুদ্ধের সময় বারবার হামলার শিকার হয়েছে তেহরানের দ্বিতীয় বিমানবন্দর মেহরাবাদ। অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত হয় এই বিমানবন্দর। এছাড়া তাবরিজ ও উর্মিয়ার মতো দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধে বেশ কিছু যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের বিমান খাত বড় ধরনের সংকটে পড়েছে। দীর্ঘদিনের অবচলতা কাটিয়ে কিছুটা স্বাভাবিকতা ফিরলেও ইরানে মানুষের মনে রয়েছে শঙ্কা। রিপোর্ট লেখা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী শান্তি আসবে নাকি আবারও সংঘাত শুরু হবে তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়। টানা ৩৯ দিন যুদ্ধ শেষে ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। গত ৮ই এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। সাময়িক যুদ্ধবিরতির সময়ে পাকিস্তানে শান্তি আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। সাময়িক ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে একরকম একক সিদ্ধান্তেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারও আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। সবশেষ জানিয়ে দেব, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গ্রেনেডে আত্মঘাতী সেনাদের প্রশংসা করলেন কিম জং উন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় গ্রেনেডে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেওয়া উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং উন। এ সপ্তাহে এক বক্তৃতায় কিম বলেন, সর্বোচ্চ সম্মান রক্ষার খাতিরে যারা বিনা দ্বিধায় নিজেদের উড়িয়ে দিয়েছেন, আত্মঘাতী হামলা চালিয়েছেন, তারা নায়ক। দক্ষিণ কোরিয়ার হিসেব অনুযায়ী পশ্চিম কুর্স্কের কিছু অংশ পুনর্দখলে রাশিয়াকে সহায়তা করতে সেখানে অন্তত ১৫,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া।
আর কুর্স্কে যুদ্ধ করতে গিয়ে এখনো পর্যন্ত 6,000-এর বেশি সেনা নিহত হয়েছেন। যদিও পিয়ংইয়াং বা মস্কো কেউই এই সংখ্যা নিশ্চিত করেননি। গোয়েন্দা সংস্থা এবং উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা বলেন, পিয়ংইয়াং নিজেদের সেনাদের ইউক্রেনে কারাবন্দী হওয়ার চেয়ে বরং আত্মঘাতী হতে নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN-এর খবরে বলা হয়েছে, নিহত সেনাদের স্মৃতিতে গত সোমবার রাজধানী পিয়ংইয়াংয়ে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেন কিম। সেখানে দেওয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার নেতা বলেন, তারা কোনো প্রতিদানের আশা না করে আত্মসমর্পণ করেছেন, কোনো পুরস্কারের প্রত্যাশা না করেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। এটাই আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ আনুগত্যের সংখ্যা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসোভ এবং রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন সোমবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছর সিউলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছিল, তারা উত্তর কোরিয়ার নিহত সেনাদের কাছ থেকে কিছু নোট বা লিখিত বার্তা খুঁজে পেয়েছে, যেখানে তাদের মধ্যে এ ধরনের চরম সিদ্ধান্ত অনুশীলনের ইঙ্গিত রয়েছে। উত্তর কোরিয়ায় সেনাদের শেখানো হয় শত্রুর হাতে বন্দী হওয়া রাষ্ট্রদ্রোহের শামিল। এই বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার সম্প্রচার মাধ্যম MBC ইউক্রেনে আটক 2 উত্তর কোরীয় যুদ্ধবন্দী নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করে। সেই অনুষ্ঠানে ক্যামেরার সামনে এক বন্দী সেনা বলেন, নিজের জীবন নিতে না পেরে বা আত্মঘাতী হতে না পেরে তিনি অনুতপ্ত। ওই বন্দী আরও বলেন, বাকি সবাই নিজেদের উড়িয়ে দিয়েছেন, আমি ব্যর্থ হয়েছি। সোমবারের বক্তৃতায় কিম যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের প্রশংসাও করেন। কিম বলেন, যারা আক্রমণের অগ্রভাগে পড়ে প্রাণ হারিয়েছেন, যারা বুলেট ও গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হওয়া দেহের যন্ত্রণায় নয়, বরং একজন সেনা হিসেবে তাকে দেওয়া আদেশের পালন না করতে পারার হতাশায় কষ্ট পেয়েছেন, তারাও পার্টির অনুগত যোদ্ধা এবং দেশপ্রেমিক হিসেবে পরিচিত হতে পারেন। 2024 সালের জুনে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও কিম জং উন এমন একটি চুক্তি স্বাক্ষর করেন, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে 2 দেশ একে অপরকে সহায়তা করবে। তখন কিম এই চুক্তিকে এতকালের সবচেয়ে শক্তিশালী বলে অভিহিত করেছিলেন। সৈন্য পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া কুর্স্ক পুনর্গঠনে সহায়তায় সহস্র শ্রমিক পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে।